প্রধান উপদেষ্টাদের আসনগুলো মানে আঠা দিয়ে লাগানো। এখানে বসলে কেউ আর উঠতে চায় না। তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। তারা এই দেশের জনগণকে আবার আন্দোলনমুখী করে তুলতে চায়। আজকে যখন শাহবাগে বিভিন্ন আন্দোলন যখন এনসিপি শাহবাগ দখল করে তখন কোনো দোষ হয় না। আর আমরা যখন ইশাকের মেয়র হয়েছে, তার গ্যাজেট করা হয়েছে, তার শপথের দাবিতে যখন আন্দোলন হয় তখন বলে যে বিএনপি মব করছে। আজকে যখন শাহবাগে মব করা তখন কোনো দোষ কিছু হয় না। আজকে কেন ইশাককে তো ভয় পাওয়া হচ্ছে? কারণ আমরা জানি এই মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে যে উপদেষ্টা আছে এই 2 সিটি কর্পোরেশনের জন্য, আমরা বলি না, যারা তাদেরকে বলে যে ইউটিউবার সেই ইলিয়াস হোসেন, যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে বলে দাবি করে, সেই ইলিয়াস হোসেনই বলেছে যে উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে কোটি কোটি টাকার বাণিজ্য করছে এই সজীব। এই সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে বিধায় আজকে ইশরাককে শপথ করতে দেওয়া হচ্ছে। আজকে যারা নিজেদেরকে একক দাবি করছে যে আন্দোলন তারাই করেছে, এবং আমি শুধু আজকে এই ছেলেদের আমাদের বাচ্চার বয়সী যারা, তাদেরকে আমি দোষ দিব না। আজকে সরকার প্রধান যখন বলেন বিদেশে গিয়ে এই আন্দোলনের মাস্টার মাইন্ড একজনকে দেখিয়ে তিনি বলে দিলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড। কিসের আন্দোলনের মাস্টার মাইন্ড? সে আন্দোলনের মাস্টার মাইন্ড তো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বিদেশ থেকে সমস্ত রাজনৈতিক দলকে তিনি সংগঠিত করে তিনি এক দফার আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন। এবং তিনি কি করলেন? একটি রাজনৈতিক দল জন্ম হলো কি 28শে ফেব্রুয়ারি, যে রাজনৈতিক দলকে তিনি তার নিজের রাজনৈতিক দলের মতো করে তিনি পরিচিত করলেন। তিনি বললেন এই প্রজন্মকে এগিয়ে দিতে হবে, তাদের আমি উন্নতি কামনা করি। আমরা বাংলাদেশের মানুষ তখনই বুঝতেছিল যে একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান নিরপেক্ষ থাকলে একটি রাজনৈতিক দলের প্রতি যখন তার এইভাবে তার সমর্থন চলে যায় তখন সে নিরপেক্ষ থাকতে পারে না। এবং পরবর্তীতে আমরা দেখেছি আজকে যে কথাটি আমাদের এখানে ভাইয়েরা বলেছেন যে মনে হচ্ছে এই সরকার চালাচ্ছে এনসিপি, এই এনসিপির এই স্ত্রী পাকা ছেলেদের হাতে আজকে এই রাষ্ট্রের দায়িত্ব চলে গেছে। আজকে এই স্ত্রী পাকাদেরকে, আজকে এই ছাত্রদেরকে নষ্ট করেছে এই ইউনিট সরকার। কারণ আমরাও আন্দোলন করেছি, 90-এর আন্দোলনে আমাদের দুধ ভাই আছে, আমরা আন্দোলন করে আজকে ছেড়ে সাথে পতন ঘটিয়েছি। আমরা তো সেদিন সরকারের ভাগ হইনি, আমরা তো সেদিন বলি নাই যে আমাদেরকে মন্ত্রী এমপি দিতে হবে। আমরা বলেছি আমাদের দায়িত্ব আন্দোলন করা, আমরা আন্দোলন করেছি। আমরা 2 নেত্রীকে একত্র করে আমরা দেশের রাষ্ট্রভার তাদেরকে বলেছি যে রাজনীতি আন্দোলন করার দায়িত্ব ছিল ছাত্রদের, আন্দোলন করেছি। রাষ্ট্র চালানোর দায়িত্ব রাজনীতিবিদদের। আপনারা 2 নেত্রী বসে সিদ্ধান্ত নেন দেশ কীভাবে পরিচালিত হবে, এবং সেভাবেই 91 নির্বাচন হলো এবং তত্ত্বাবধায়ক সরকার আসলো, সেভাবে দেশের নেতৃত্ব সেখানে চলে গেল। আমরা তো সেদিন এই আন্দোলনে শরিক হইনি। কিন্তু এই প্রজন্মের ছাত্ররা তারা আজকে কত চালাক, তারা আজকে সরকারের একটি অংশ হয়েছে, ভালো কথা, তাদেরকে অংশ করেছে। যখন রাজনৈতিক দলটি গঠন করা হলো তখন কেন তাদেরকে পদত্যাগ করানো হলো না? আজকে এই কয়েকটি ছেলের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। আজকে গত কয়েকটা দিন ধরে বাংলাদেশের মানুষ আবার একটু উৎকণ্ঠার মধ্যে আমরা পড়ে গেছি। এই এনসিপির এই যে আজকে সজীব ভুইয়া, সে যে আজকে একটা সরকারের একটি অংশ হয়ে আছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে, তার বাবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তার পিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আজকে তার পিএস 6 মাসে আর্ন করেছে 310 কোটি টাকা, আর হাসিনার ওই চাকর বাকর 16 বছর আয় করেছে 400 কোটি টাকা। সেখানে মার্জিন করে দেখা যায় যে তার দুর্নীতির পরিমাণ এখনকার এই উপদেশে অনেক বেশি। এইভাবে আমরা বলতে চাই নাই, আমরা বিএনপির প্রথম থেকে বলেছে যে আমরা নির্বাচন চাই, সংস্কারও চাই। সংস্কার তো হয়েই গেছে। আমরা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, বলেছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে ভারসাম্য ক্ষমতা থাকবে, হবে, বলেছি 70 অনুচ্ছেদ সংশোধন করতে হবে। তাহলে কেন নির্বাচন নিয়ে তালবাহানা হবে? সংস্কারও হচ্ছে, নির্বাচনও হবে। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আর আমাদের আরেকটি রাজনৈতিক দলের যে সাধারণ সম্পাদক, তিনি সকালে বলে এক কথা, বিকালে বলে এক কথা। তিনি বলেন ডিসেম্বরে নির্বাচন, আবার বলে জানুয়ারিতে নির্বাচন। আমরা সেদিকে যেতে চাই না। আমরা আজকে সরকার প্রধানের কাছে এবং উপদেষ্টাদের কাছে প্রথম থেকে বলেছি যে একটি
দেশের নির্বাচনের জন্য 3 মাসই যথেষ্ট। কেন শাহাবুদ্দিন সাহেব 3 মাসে নির্বাচন করেন নাই? 90-এর আন্দোলনের পরে শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে তিনি বলেছিলেন আমি সরকার প্রধান, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারি, কিন্তু আমাকে পরবর্তীতে আমি আমার প্রধান বিচারপতির আসনে ফিরে যাব। তিনি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে তিনি আবার প্রধান বিচারপতির আসনে ফিরে গিয়েছিলেন। তাহলে 3 মাস সময় যথেষ্ট ছিল না? তারপর আমরা 18 মাস সময় দিয়েছি, প্রায় 18 মাস সময় দেওয়া হয়েছে। তারপরে তিনি এই সরকার কেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করা হচ্ছে না? আমরা মনে করি এই দেশের নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য যারা বিনা ভোটে এই সরকারে আছে, যে উপদেষ্টারা, সেখানে এই যে বলে না এই প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাদের আসনগুলো মানে আঠা দিয়ে লাগানো, এখানে বসলে কেউ আর উঠতে চায় না। আজকে যাদের 3 মাস 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়ার কথা, তারা 18 মাসের নির্বাচনের কথা চিন্তা করছে না। তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তারা এই দেশের জনগণকে আবার আন্দোলনমুখী করে তুলতে চায়। আজকে যখন শাহবাগে বিভিন্ন আন্দোলন, যখন এনসিপি শাহবাগ দখল করে, তখন কোনো দোষ হয় না। আর আমরা যখন ইশরাকের মেয়র হয়েছে, তার গ্যাজেট করা হয়েছে, তার শপথের দাবিতে যখন আন্দোলন হয়, তখন বলে যে বিএনপি মব করছে। আজকে যখন শাহবাগে মব করা, তখন কোনো দোষক কিছু হয় না। আজকে কেন ইশরাককে এত ভয় পাওয়া হচ্ছে? কারণ আমরা জানি এই মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে, যে উপদেষ্টা আছে এই 2 সিটি কর্পোরেশনের জন্য, আমরা বলি না, যারা তাদেরকে বলে যে ইউটিউবার, সেই ইলিয়াস হোসেন, যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে বলে দাবি করে, সেই ইলিয়াস হোসেনই বলেছে যে উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে কোটি কোটি টাকার বাণিজ্য করছে এই সজীব। এই সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে বিধায় আজকে ইশরাককে শপথ করতে দেওয়া হচ্ছে না। প্রিয় সাথী এবং বন্ধুরা, আমরা বলতে চাই যে এই সকল সমস্যার সমাধানের একটাই উপায়, এখন বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক সংকট উত্তরণে যে কথাটি এসেছে, যে একমাত্র প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যদি সকলে মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে এই সমস্যার সমাধানের জন্য একটি রাস্তা খুঁজে পেতে চায়, এবং তিনি যদি একটি সঠিক পথ বাতিয়ে দেন, তাহলে আমি মনে করি এই রাজনৈতিক সংকট উত্তরণে একটি সঠিক পন্থা এবং সময় হবে।